আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন এখন তারা করছে, সেখানে আওয়ামী লীগের বক্তব্য খুবই স্পষ্ট। যেহেতু তারা আওয়ামী লীগকে ভোটে রাখেনি, তো আমরা একটা ক্যাম্পেইন করছি এবং সেই ক্যাম্পেইনে মারাত্মক সাড়া পাচ্ছি যে নো ভোট নো ভোট, যেখানে নৌকা নেই সেখানে ভোট নাই। নৌকায় যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম শহরের মানুষ বেঁধেছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট এই স্লোগানে। এবং অনেকেই একেবারে নানা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে। তারা বলছে যে কাকে ভোট দিবেন, বলে যে ভোটে যেহেতু নৌকা নেই আমরা ভোট দিতেই যাব না। আমরা সেই জায়গায় আছি এবং আমরা এই দখলদার মবেস্টার নিউজকে দেখিয়ে দেব যে আওয়ামী লীগকে ভোটে না রেখে বাধ্যতামূলক ভাবে আওয়ামী লীগকে জবরদস্তি করে বাদ দিয়ে তারা মানুষকে, আওয়ামী লীগকে বাদ দেয়নি, মূলত বাংলাদেশের বড় একটি অংশকেই এই গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাইরে রেখেছে, যেটি সম্পূর্ণ অগণতান্ত্রিক। একজন মানুষের মধ্যে যদি ন্যূনতম গণতান্ত্রিক আচার আচরণ বোধ শক্তি থাকে, তাহলে তারা সে কাজটি করতে পারে না। এবং আমি আপনাকে অ্যাসিওর করে দিতে চাই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে জ্যানত্যান ভাবে একটি নির্বাচন হয়ে গেলেও যে সরকারি ক্ষমতা আসুক না কেন, অবশ্যই তারা জনরোষের মুখে পড়বে এবং তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। এই উদ্যোগটা তো আওয়ামী লীগকে নিতে হবে। যেমন শেখ হাসিনা 5 দফা কর্মসূচি দিয়েছেন, 5 দফা তো বাস্তবায়ন করতে হবে আওয়ামী লীগকে, আপনাদেরকে। হ্যাঁ, অবশ্যই। আওয়ামী লীগ তো কারো দয়াই এখনো বেঁচে আছে তা নয়। আওয়ামী লীগ এমন নয় যে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই দল গঠিত হয়েছিল। আওয়ামী লীগ যখন গঠিত হয় তখন 1949 সাল, তখন এই পূর্ব পাকিস্তানে অর্থাৎ পূর্ব বাংলায় মুসলিম লীগের দুর্দণ্ড প্রতাপ। ওই সময়ে সমাজের অভিজাত পরিবারগুলো, যোদ্ধার শ্রেণী এবং ভূস্বামী যারা ছিলেন, তারা প্রত্যেকে মুসলিম লীগ করতেন। বঙ্গবন্ধু তার বিপরীতে একেবারে প্রজাদেরকে নিয়ে, যে প্রজাগুলো এই অভিজাত বাড়িগুলোর সামনে দিয়ে বয়ে হেঁটে যেতেন না, খুব প্রয়োজন পড়লে জোতা খুলে মাথা নিচু করে হেঁটে যেতেন, সেই আওয়াম অর্থাৎ একেবারে সাধারণ মানুষকে নিয়ে সম্পূর্ণ ক্ষমতার বাইরে থেকে এই মুসলিম লীগের অভিজাত যোদ্ধার ভূস্বামীদের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ করেই বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করেছিলেন, কিছু যৌক্তিক আন্দোলন, যৌক্তিক বক্তব্যকে সামনে রেখে। কিন্তু আপনি দেখুন, বঙ্গবন্ধুর সে আবেদন মানুষের কাছে এত কালজয়ী ভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল, মাত্র 5 বছরের মাথায় আওয়ামী লীগের নেতৃত্বে 54 সালের নির্বাচনে আপনার মুসলিম লীগের ভয়ঙ্কর পরাজয় হলো। তো সে আওয়ামী লীগের শক্তিতে জনগণ। আওয়ামী লীগ এরপরে আওয়ামী লীগ আইয়ুব খান নিষিদ্ধ করেছে, বঙ্গবন্ধুকে কারাগারে পাঠিয়েছে, আওয়ামী লীগের সব নেতাকে কারাগারে পাঠিয়ে অবস্থা এমন হয়েছিল যে কোন একজন পুরুষ ছিল না আওয়ামী লীগে যিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দায়িত্ব নিতে পারেন। আমানা বেগমকে সেই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে হয়েছিল। তবু কি আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে পেরেছে? তারা পারেনি। তো এখন হ্যাঁ, এটা আমি স্বীকার করি, বর্তমান সময়টা আরো কঠিন, ইভেন 75 পরবর্তী সময় চেয়ে কঠিন। এখন তো 75 পরবর্তী সময়ে আওয়ামী লীগের জেলার নেতা যারা ছিলেন তারা গ্রেপ্তার হয়েছিলেন, ছাত্রলীগের, যুবলীগের যারা জেলার নেতা, থানার নেতা ছিলেন তারা গ্রেপ্তার হয়েছিলেন। আর এখন তো সমর্থকরাও মবের শিকার হচ্ছে। আমি আমার এলাকায় দেখেছি যে আওয়ামী লীগ সমর্থন করে একজন ভদ্রলোক, কোনো পদে নেই, তার একটি টঙের দোকান, 5 তারিখের পরে তার টঙের দোকানটি দখল করা হলো এবং কিছুদিন পরে সে ভয়ে যখন পেট চলছে না, যখন তার টঙের দোকানের সামনে গেল, তাকে মফ করে প্রায় অর্ধমৃত করে ফেলা হলো এবং তার একটি পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এরকম ভাবে সময়টা কঠিন, কিন্তু এই কঠিনের মধ্যে যেটা আলো, সেটি হচ্ছে এত নির্যাতনের পরও একজনও বলছে না যে ভাই আর আওয়ামী লীগ করবো না। একজনও বলছে না ভাই আমাকে পেটের দায়ী হলো আমাকে জামাতে নে অথবা বিএনপিতে নে, যে আমি 2টা ডাল ভাত খেয়ে থাকি, এই কথা কেউ বলছেন। তারা বলছে যে আরো মারবি, মারতে মারতে মেরে ফেল, তবু আওয়ামী লীগ ছাড়বো না। তো যে দলে এরকম ক্ষুদিরাম বসুরা আছে, এরকম তিতুমিররা আছে, মাস্টারদা সূর্য সেনারা, সেই দলকে নিঃশেষ করা যাবে না, সেই দল দাঁড়াবেই।
এবং একই সাথে যে দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি আঁধার রাতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন। সুতরাং যে দলে ক্ষুদিরামরা আছে, যে দলে ক্ষুদিরামরা আছে, যে তিতুমিররা আছে, সেই দল সেই 96 এর 15 ফেব্রুয়ারির মতো গণকারফিউর মতো এত কর্মসূচি দিতে পারলো না কেন? আমি আপনাকে যেটা বলছি, যদি সেই দল না পারতো, টিকতে না পারতো, গত 18 মাস এই রকম ভয়ঙ্কর নির্যাতনের মুখে, যেখানে আওয়ামী লীগের কর্মীরা একটা সমাবেশ দূরে থাক, আওয়ামী লীগের একজন কর্মী অমুক জায়গায়, আপনি গত কদিন আগে দেখেছেন যে সন্দ্বীপে আওয়ামী লীগের একজন কর্মী তার মৃত্যু পদযাত্রী মাকে লুকিয়ে দেখতে এসেছে। এই খবর পেয়েই বিএনপির সন্ত্রাসীরা তাকে কিডন্যাপ করে এবং তার কাছ থেকে 4.5 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে অর্ধমৃত অবস্থায় তাকে ছেড়ে দেয়। পরিস্থিতিটা বুঝেন কি কঠিন। তাহলে এই জায়গায় মানে তারপরেও কিন্তু আমি যেটা বলছি, তারপরেও কিন্তু আপনি সারা বাংলাদেশে বলছেন কর্মসূচি নেই। হ্যাঁ, সামগ্রিকভাবে কর্মসূচি করা যাচ্ছে না। আবার এই মবের পরেই সেখানে কখনো পুলিশ যাচ্ছে, কখনো বিজিবি যাচ্ছে, কখনো র্যাব যাচ্ছে, কখনো কখনো আবার আর্মিও যাচ্ছে। গিয়ে কি করছে, গিয়ে যে মবের শিকার তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে, যে মবের শিকার তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হচ্ছে, তার বিরুদ্ধে সরকার উৎখাতের মামলা হচ্ছে। তাহলে এই যে একটা মানে চতুর্মুখী ভয়াবহ আক্রমণ, এই আক্রমণের মুখেও আপনার দেখতে হবে আওয়ামী লীগ টলেনি। এই আক্রমণের মুখেও দেখতে হবে যে জয় বাংলা স্লোগান থামছে না। এই যে আক্রমণের মুখেও জয় বাংলা স্লোগান থামাতে না পারা, হ্যাঁ, এটি কিন্তু আমাদের সঞ্জীবনী। এখান থেকে আমরা জেগে উঠবো এবং সেটা বাড়ছে প্রতিদিন। সুতরাং আপনি যে বলছেন আমরা পারছি না, না পারলে কিন্তু এটা নির্জীব হয়ে যেত। আমরা যদি ব্যর্থ হতাম, নেতৃত্ব যদি ব্যর্থ হতো, এইটা একেবারে নির্জীব হয়ে থাকতো, কোনো আওয়াজ থাকতো না। কিন্তু নির্জীব নাই। আর নির্জীব নাই বলে আপনি দেখুন মির্জা ফখরুল ইসলাম সাহেবকেও বলতে হচ্ছে যে আমরা আপনাদের ভোট চাই। জামাত তো প্রতিদিন কাঁদছে যে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিব, আপনারা আসেন, এলাকায় থাকেন, আমাদের ভোট চাই। তো আওয়ামী লীগ না থাকলেও তো সেটা চাইতে হইতো না। তো এখানে অবশ্যই আমরা মনে করি যে আমাদের যে নিশ্চিহ্ন করা যাচ্ছে না, আমরা জেগে উঠছি এবং এই জেগে ওঠাটা ক্রমবর্ধমান হবে, পারবে দিন দিন, এবং এই জায়গা থেকে একটা গণবিস্ফোরণ হবেই। আপনি প্রতিটি সেক্টরে এই সরকারের চরম ব্যর্থতা। একটা সেক্টর দেখান যেখানে বলতে পারবে যে উই আর রানিং দ্য কান্ট্রি, নট এ সিঙ্গেল পেনি অফ ফরেন ইনভেস্টমেন্ট কেম টু বাংলাদেশ। বলছিল না যে আমরা কোথাও যাবো না, সারা বিশ্ব আমাদের কাছে আসবে, কোথায়? এবং আপনি শুধু একটি জায়গায় এই সরকারের ভয়ঙ্কর দ্বিচারিতা দেখুন। তারা একদিক দিয়ে বলছেন যে ইন্ডিয়াতে খেলতে গেলে আমাদের খেলোয়াড়দের জীবনের নিরাপত্তা নেই, সেজন্য আমরা যাব না। তো ভেরি গুড, ক্রিকেট টিম পাঠালো না, আমরা আধিপত্য করব না। এবং তিনি আবার কদিন আগে ফুটবল খেলতে গিয়ে বলেছেন যে ফুটবলই আমাদের লাইফ লাইন। একটি দেশের আধিপত্য বিস্তার করার জন্য এই দেশে ক্রিকেটকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি এই সরকারের উপদেষ্টা। এরপরও এই সরকারের আমলে ক্রিকেট হবে এটা ভাবার কোনো কারণ আছে? এবং তার প্রমাণ কি? তারা ক্রিকেট টিম বিশ্বকাপে পাঠালো না, কিন্তু শুটিং টিম কেন তাহলে ভারতে পাঠালো? এমন তো নয় যে শুটারদের পাঠিয়েছে সেই শুটাররা তাদের হাতে বন্দুক আছে বলেই তারা নিজেরা নিজেদের জীবনের নিরাপত্তা দিতে পারবে, বিষয়টা তো তা নয়। তো এগুলো মানুষ কিন্তু কথা বলছে এখন। আপনি নিরাপত্তা নাই, এই জন্য ভারতে ক্রিকেট টিম পাঠালেন না। এবং কারণ ক্রিকেট টিম গেলে ক্রিকেট টিমের সাথে সাংবাদিক যাবে, অনেক সমর্থক যাবে, এই জন্য পাঠালেন না। তাদের শুটিং টিম কেন পাঠালেন? ওদের নিরাপত্তা কে দিবে? ওদের নিরাপত্তার জন্য কি বাংলাদেশ থেকে এসএসএফ পাঠিয়েছেন আপনারা, নাকি পিজিআর পাঠিয়েছেন? শেখ হাসিনা সর্বশেষ ইন্ডিয়ান কিছু মিডিয়ার ইন্টারভিউতে এমন একটা আভাস দিয়েছেন, ইলেকশনের পরে আওয়ামী লীগের ফেরার কোনো একটা সুযোগ হতে পারে। কিভাবে সম্ভব? আমি ইন্ডিয়ান মিডিয়া কি মেসেজ দিয়েছে সেটা আমি দেখেছি,
কিন্তু আমি কোন মিডিয়ার উপর নির্ভরশীল। আমি আওয়ামী লীগের নিজের শক্তির উপর প্রচন্ড রকম আত্মবিশ্বাসী, এবং আমি আপনাকে আল্লাহর উপর ভরসা রেখে এশিওর করতে চাই, আওয়ামী লীগ কারো করুণায় ফিরবে না। আওয়ামী লীগ নিজের নীতি, আদর্শ, স্বকীয়তা, সাংগঠনিক শক্তির উপর ভর করে আওয়ামী লীগ ফিরবে, এবং এটা ঠেকানোর ক্ষমতা কারো নাই। সেটা আওয়ামী লীগ নিজের সাংগঠনিক ক্ষমতা, শক্তি, আদর্শের উপর ভর করে ফিরবে, সেটা ঠেকানোর ক্ষমতা কারণেই ফিরবই। এটা বাস্তবতা। আবার তারেক রহমান যখন ফিরে আসেন তখন এটা প্রচার হয়েছিল যে কোন একটা সমঝোতা আওয়ামী লীগকে ফেরাতে উনি ভূমিকা রাখবেন। সত্যতা আছে না, পলিটিক্সে নানা ধরনের গুঞ্জন শোনা যায়, এটা খুবই স্বাভাবিক, এবং সেই গুঞ্জনের একটি পার্ট হচ্ছে আপনি যেটি বললেন সেটি। হ্যাঁ, তো কিন্তু উনি ফেরার পর থেকেই যে গুঞ্জনটা হয়েছে সেটা যে অন্তঃশ্বাস শূন্য একটা গুঞ্জন, তার প্রমাণ হচ্ছে বেগম জিয়ার জানাজা। কেন আমি বলি, আমাদের উপমহাদেশে মূলত জানাজার পরে জানাজাকে সামনে রেখে দু চার কথা বলা হয়, এবং সেখানে কোন রাজনৈতিক নেতা যদি মারা যান, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজার আগে বা পরে তাকে নিয়ে দু একটা প্রশংসাসূচক বক্তব্য দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য মাগফিরাত কামনা করে, জান্নাত প্রার্থনা করে দোয়া হয়, এটুকুই। কিন্তু কখনো কোনো জানাজায় কারো বিরুদ্ধে কোনো বিশুদ্ধার করা হয় না, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে। সেই নেতার যত বড় রাজনৈতিক শত্রু হোক, কারোর বিরুদ্ধে কিন্তু বিশুদ্ধার করা হয় না। এটাই একটা কালচার। কিন্তু বিএনপি এবার সেই কালচারটা ভঙ্গ করলো। বিএনপি দলের পক্ষ থেকে জানাজার মধ্যেই জনাব নজরুল ইসলাম সাহেব একটি বক্তব্য দিলেন, এবং সেখানে তিনি বললেন বেগম জিয়াকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে শেখ হাসিনা, তিনিই মৃত্যুর জন্য দায়ী। এই যে চরম একটা রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য তিনি রাখলেন, যেটি সম্পূর্ণ অশোভন শুধু নয়, সর্বাংশে অসত্য, তাতেই কিন্তু প্রমাণিত হয় যে আসলে এই ধরনের কোনো কিছু হয়নি, একটি রাজনৈতিক গুঞ্জন। হলে তো এই বক্তব্যটা তিনি দিতেন না। কারণ আমি যদি তার প্রথমত মৃত্যু তো পৃথিবীর অনিবার্য সত্য, হ্যাঁ, তাই বলে কেউ হত্যা করলে মামলা হবে না, বিচার করা যাবে না, তার বিরুদ্ধে অভিযোগ উঠবে না, সেটাও ঠিক নয়, অভিযোগ উঠবে। কিন্তু এই অভিযোগটাকে আদৌ ঠিক? বেগম জিয়ার ট্রিটমেন্টটা তো করেছেন ডাক্তাররা, সেই ডাক্তারগুলো, যে ডাক্তারগুলো তার পছন্দ, সেই হসপিটালে, যে হসপিটাল তার পছন্দ। তো সেখানে যদি ভুল ট্রিটমেন্ট কিছু হয়ে থাকে, তাহলে তো তার পছন্দের ডাক্তাররা করেছে, শেখ হাসিনা তো ডাক্তার ছিলেন না। না, তাদের অভিযোগ কিন্তু ওই চিকিৎসকের আগের চিকিৎসায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকতো, তাহলে উনাকে যখন লন্ডন নিয়ে যাওয়া হলো, সেখানে কি ডাক্তাররা একটা হিন্স দিতেন না যে অতীতে তার ভুল ট্রিটমেন্ট হয়েছে? যেমন স্লো পয়জনিং এর কথা বলা হয়েছে। স্লো পয়জনিং যদি হয়, তাহলে উনি 5ই অগাস্ট কারাগার থেকে বের হলেন, উনি 10 মাস বাংলাদেশে ছিলেন, তার কোনো শারীরিক সমস্যা তো হয়নি, কেউ তো বলেনি। ইভেন বেগম জিয়াকে বাংলাদেশে যে ডাক্তাররা দেখিয়েছে, তারাও তো একবারও বলেনি কোথাও। তো এই যে একটা মানে অশোভন বক্তব্য দেওয়া হয়েছে, অসৌজন্যতামূলক, হ্যাঁ, আমি মনে করি যে এটি তারা বলতেই পারে রাজনৈতিক ফায়দার জন্য, কিন্তু সেটা কি জানা যায় বলতে হবে, একটা ধর্মীয় অনুষ্ঠানে বলতে হবে? এটা তো তারা একটা রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে পারে। সুতরাং এইটি দিয়ে আমার মনে হয়, এবং এটা দিয়ে আমার মনে হয় যে কোন ধরনের একটা মিনিমাম কিছু হলে এই কথাটা অন্তপক্ষে তারা বলতেন না। এখনো কিন্তু তারা সেই চর্চা থেকে বেরিয়ে আসেনি। নারী নিয়ে জামাতের নেতা যে কথাটা বলছেন, এটাই তো তাদের আসলে নীতি। হঠাৎ করে মুখ ফসকে বা হ্যাক করে তো বলার কিছু নেই সেটা। না, আমি বলি, আমি যদি ধরেও নেই যে এটা হ্যাক হয়েছে, যদিও বা হ্যাক হলে সেটা আধা ঘন্টার মধ্যে ফেরত পেতে পারেন। আমি একেবারে অত বেশি আইটি স্পেশালিস্ট নই,
আমি বেশ কয়েকজন আইডি স্পেশালিস্টের সাথে কথা বলেছি, তারা যে বক্তব্যগুলো দিয়েছেন, একটা আইডি যদি হ্যাক হয় তাহলে সেটা বোঝা যায়, এবং সেখানে যে নোটিফিকেশন গুলো আসে অনেক কিছু বোঝা যায়। আচ্ছা, হ্যাক যদি হয়েও থাকে এবং জামাত টোটাল দলগতভাবে যদি তারা সেটাকে মানে এই মতবাদকে বিশ্বাস না করতেন, তাহলে এই পোস্ট হওয়ার সাথে সাথে জামাতের হাজার হাজার কর্মী এই পোস্টকে, তার এই বক্তব্যকে অভিনন্দিত করে তাকে সমর্থন জানিয়ে কমেন্ট করেছে। কেন? একজন দুজন নয়। মানে যদি আওয়ামী লীগ যে নীতিটা বিশ্বাস করে না, সেই নীতি যদি আওয়ামী লীগের প্রেসিডেন্ট বা জয় ভাইয়ের পোস্ট আইডি হ্যাক করে যদি কেউ পোস্ট করে, আমরা অবাক হবো, সেখানে কেউ নেগেটিভ বা পজিটিভ কমেন্ট করব না। কিন্তু জামাতের হাজার হাজার নেতা তাদের আমিরের এই পোস্টকে অভিনন্দন জানিয়ে কমেন্ট করেছেন, এবং এর মাত্র কয়েকদিন আগে আল জাজিরাকে ইন্টারভিউ দিয়েও কিন্তু তিনি একই কথা বলেছেন, শুধু প্রস্টিটিউট শব্দটা বলেনি, বাকি সব বলেছেন। তো এখন যেটা হয়েছে, তারা যখন বুঝতে পেরেছেন যে এটা বললে বোধহয় নারীদের ভোট কমে যেতে পারে, এই কারণে তাড়াতাড়ি বলছেন যে এটা হ্যাক হয়েছে, এবং সাথে সাথে একটা টিম তৈরি করে হ্যাক হওয়ার একটা নাটক সাজিয়েছেন। এটা তো তাদের পুরনো খেলা। আপনি যারা ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত বিক্রি করতে পারছেন, যারা ক্ষমতায় যাওয়ার জন্য বলছেন যে এটি মুসলমান হওয়ার নির্বাচন, যারা বলছেন যে আপনি জামাতকে ভোট দিবেন না, দিয়েন না, যদি বেহেশতে যেতে না চান, আর যদি বেহেশতে যেতে চান ভোট জামাতকে দিতে হবে। এবং আরো মজার বিষয় দেখেন, আবার এই বক্তব্যগুলো যারা দিচ্ছেন তাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন যে সাধারণ মানুষ বলছে যে আপনারা নাকি জামাতকে ভোট দিলে বা পাল্লামারকে ভোট দিলে বেহেশতে যাবার কথা বলেছেন, বলে যেন আমি তো বলিনি সব কথা, এগুলো মিথ্যাচার, এগুলো অপপ্রচার করতেছে, আমি কোনো কথা বলিনি। অথচ তার নিজেরই রেকর্ড করা বক্তব্য আছে। যারা ক্ষমতায় যাওয়ার জন্য নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলতে পারেন যে আমি চাইলে সূর্য থেমে যাবে, এখন এই দলের পক্ষে ক্ষমতার জন্য কয়দিন পরে স্ত্রীকে মা বলাও সম্ভব হবে। আচ্ছা, আরেকটা ভণ্ডামি দেখুন। তারা বলছে যে কোরআন শরীফের একটা আয়াতকে উদ্ধৃত করছেন, দেখলাম জামাতের এক মহিলা কর্মী, যে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, এই জন্যই তারা নারীরা নেতৃত্বে আসুক তারা চান না। মজার বিষয় হচ্ছে কি, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, এই আয়াতের পরের লাইনটা হচ্ছে কি, তারা এই জন্যই পুরুষরা এই জন্য নেতৃত্ব দিবে যেহেতু তারা তোমাদের জন্য খরচ করে। আবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন লাইসা যাকারু কাল উনসা, বলে যে কিছু কিছু মহিলা আছে এমন যাদের সমকক্ষ কোনো পুরুষ না। মানে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে বলছে যে উনি এমন একজন অসাধারণ মহিলা, কোন পুরুষ তার সমকক্ষ না। তো এখন আচ্ছা ঠিক আছে, তবু আমি ধরলাম যে একটা আয়াতকে তারা এস্টাবলিশ করতে চাচ্ছে, ওরা নেতৃত্ব দিতে পারবে না। তাহলে নেতৃত্বই যদি দিতে না পারে, আপনি তো মহিলা, তাহলে আপনি মহিলা আবার রাস্তায় এসে কথা বলছেন কেন? এটাই তো নেতৃত্ব দেওয়া, এইটাই তো নেতৃত্ব দেওয়া, তাই না? আপনি নেতৃত্ব দিতে পারবেন না, এই জন্য আপনি রাজনীতি করছেন না। তাহলে আপনি আবার ভোট চাইতে যাচ্ছেন, আপনি আবার নিজে টেলিভিশনের সামনে এসে কথা বলছেন, আপনি আবার নারী সমাবেশে বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্য দেওয়াটাই তো নেতৃত্ব। তাহলে আপনি কি নারীদের নেতৃত্ব দিতে চান? যদি আবার নারীদের নেতৃত্ব দিতে চান, তাহলে তো জাতিকে টোটালি দুইটা ভাগ করতে হবে, একজন পুরুষ প্রধানমন্ত্রী হইতে হবে, একজন নারী প্রধানমন্ত্রী হইতে হবে। সেটাও জাতিকে ক্লিয়ার করেন। এটা হচ্ছে ভাই, টোটালটা হচ্ছে একটা গোজামিল। কদিন আগে একজন মৌলানা সাহেবের একটা ওয়াজ আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন জামাত যখন ইহুদি হয় তখন তারা সেরা ইহুদি, জামাত যখন মুনাফিক হয় তখন তারা সেরা মুনাফিক, জামাত যখন হিন্দু হয় তখন তারা সেরা হিন্দু, জামাত যখন মুসলমান হয় তখন দাবি করে তারা সেরা মুসলমান। মানে তারা অভিনয়ে এত পারদর্শী যে তারা সবকিছুতে সেরা। আপনি দেখুন, পূজা মণ্ডপে আওয়ামী লীগ বিএনপি সবসময় যায় তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য, তাদের ধর্ম মানার জন্য না, যে তোমরা তোমাদের ধর্মকর্ম করো, আমরা তোমাদের পাশে আছি।
এই জন্য যায়। কিন্তু জামাতের মৌলানা সাহেবরা, নেতারা যেভাবে মন্ত্র পাঠ করেছে, গীতা পাঠ করেছে, আমাকে আমার এক বন্ধু সে বলছে যে আমি হিন্দু, কিন্তু আমি এত গীতা জানি না। বলছে আমাদের অনেক মানে পুরোহিত এত সুন্দর করে বলতে পারে না। তখনই আমার এই হুজুরের ওয়াজটা আমার খুব পছন্দ, আসলে ঠিকই তো তিনি বলেছেন। তো এগুলো হচ্ছে কি, এটা একটা পুরা একটা হারামিতে, প্রতারণায় একটা পরিপূর্ণ প্যাকেজের নাম হচ্ছে জামাত। জামাত হচ্ছে ভণ্ডামি, প্রতারণা, মোনাফিকি, মিথ্যা কথায় পরিপূর্ণ একটা প্যাকেজের নাম হচ্ছে জামাত ইসলাম। আমিনুল ইসলাম, আমরা শেষ করবো 12 ফেব্রুয়ারি আপনাদের নেতা কর্মীরা কি করবে কিছু বলেন। 12 ফেব্রুয়ারি আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু কন্যা যে আহ্বান, সে আহ্বানটি আমি পুনর্ব্যক্ত করতে চাই। যেখানে যে ব্যালটে নৌকা নেই, সে ব্যালটে আওয়ামী লীগ যাবে না। এবং সম্মানিত দেশবাসীর কাছে বিনীত আবেদন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দিবেন না। অনেকেই বলছেন যে না, রাজাকার প্রতিরোধ করার জন্য যেতে হবে। কিন্তু এই নির্বাচনের ফলাফল মীমাংসিত। না ভোট 5 কোটি ভোট পাইলেও না ভোট জয়যুক্ত হবে, 1 ভোট না পাইলেও না ভোট জয়যুক্ত হবে, এটা মীমাংসিত। না ভোট জয়যুক্ত হলে আলী রিয়াজ বলে দিয়েছে 6 মাস তারা ক্ষমতা থাকবে, সেটা বেশি হতে পারে। তাহলে এই নির্বাচনের কোনো দরকার নেই। আবার এখানে জামাত বিএনপির কেউ কেউ আমাদের নেতা কর্মীদের ভয় দেখাচ্ছেন যে আমাদের পক্ষে ভোট দিতে না আসলে তোমরা বাড়িঘরে থাকতে পারবে না, আরো নির্যাতন হবে। সেই জায়গায় আমি নেতা কর্মীদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে এবং দৃঢ়তার সাথে বলবো, নির্যাতন যা হয়েছে এর চেয়ে বেশি নির্যাতন হওয়ার আর কিছুই নাই। ওদের নির্যাতনকে এখন ভয় পাবার নয়, এখন ওদের নির্যাতনকে চ্যালেঞ্জ করার সময় এসেছে। জনগণের কাছে আকুল আবেদন থাকবে, যদি বঙ্গবন্ধু কন্যা সরকার আপনাদের জন্য কিছু করে থাকে, যদি বঙ্গবন্ধু এই দেশটা করে থাকে, এই দেশ বাঁচানোর জন্য, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য, আপনাদের প্রজন্মের আলোকিত ভবিষ্যতের জন্য, ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দিবেন না। হ্যাঁ না, সব ভোটকে না বলুন। জয় বাংলা। শতভাগ অসাংবিধানিক সরকার যেটি বর্তমানে ক্ষমতা দখল করে আছে, তারা তো নির্বাচনটি দিচ্ছে মূলত প্রচন্ড জনঘৃণা বা জনধিক্ষারের মুখে ক্ষমতা ছেড়ে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা দেওয়ার জন্য। কারণ ইতিমধ্যে আপনি দেখেছেন বাংলাদেশের প্রতিটি পেশাজীবীদের কাছ থেকে একটি বক্তব্য উঠে এসেছে যে নির্বাচিত সরকার না হলে তারা বিদেশি কোনো ঋণ পাবে না, সাহায্য পাবে না, এবং কোনো বিনিয়োগকারী আসছে না, যেহেতু সব জায়গায় একটা অনিশ্চয়তা। তো সেই জায়গায় এই নির্বাচনটি হচ্ছে, তো ওরা বিদায় নিবে, নির্বাচিত সরকার ক্ষমতা আসবে। তো সেখানে তো আলী রিয়াজ বলেই দিয়েছেন যে 6 মাস তারা গণপরিষদে কাজ করবে এবং সংস্কারগুলো সম্পন্ন করবে, তারপরে তারা সরকার গঠন করবে। তাহলে নির্বাচনটা কি দরকার ছিল? তাহলে 6 মাস পরে নির্বাচন হতে পারত। তার মানে ওরা ঘুরিয়ে ফিরে তাদের জায়গায় আছে, অর্থাৎ তারা যে প্রথম থেকে দাবি করেছিল যে আগে একটা গণভোট হবে, সেই গণভোটের সংস্কারের পক্ষে রায় নিবে, তারপরে একটা সংসদ নির্বাচন হবে। আলটিমেটলি একই দিনে সংসদ এবং গণভোট দিয়ে তারা কিন্তু ওই জায়গাটায় অটল আছে। কারণ মাঝখানে বিএনপি নেতারা কি উপলব্ধি করছে, আবার কোন ধারণার বশবর্তী হয়ে তারা নির্বাচন করছে, সেটা আমার মাথায় ঢুকে না। আমি এমনি একটু মাথা মোটা মানুষ, বুঝে সুঝি কম। তো সুতরাং আপনি তো এইভাবে এটাকে কোনোভাবে নির্বাচন বলতে পারবেন না। এটা হচ্ছে নির্বাচন খেলা। নির্বাচনই যদি আলী রিয়াজের কথাটা আমরা শুনবো 12 তারিখের পরে। 12 তারিখে আগে পর্যন্ত কোন একটা দল কি বেঁকে বসতে পারে যে আমরা খেললাম না? না, সেটার সম্ভাবনা অনেক আমার বিবেচনায় এবং আমার যে ইনফরমেশন। কারণ আপনি আরেকটা জিনিস দেখুন, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের যে দল জামাত ইসলাম, তাদের শফিকুর রহমান মাসুদ, সম্ভবত তিনি ঢাকা মহানগরের নেতা,
তিনি কদিন আগে একটা তার ভিডিও দেখলাম, যেখানে তিনি গাড়িতে বসে তার কর্মীদেরকে অভয় দিচ্ছেন যে ভয় পেও না, ঢাকা শহরে বিএনপিকে একটা সিটও আমরা দিব না। আমি যেটা মনে করি বাড়ি ভাই, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, একজন সাধারণ নাগরিক, অথবা যে কোনো একজন মানুষ, তারা নির্বাচনের আগে সাধারণ মানুষের সেন্টিমেন্টটা যাচাই করে তারা একটা ধারণা করতে পারে, একটা মানে অনুমান করতে পারে যে কোন আসনে কে জয়লাভ করবে অথবা কে হারবে, সেটা করতে পারে। সেই জায়গা থেকে বলা যেতে পারে যে মানে ঢাকা শহরে বিএনপি জামাত কে জিতবে না জিতবে এটা অনুমান করা যায়। যেমন যে কেউ একটা চোখ বন্ধ করে বলে দিতে পারে যে গোপালগঞ্জে নির্বাচন হলে আওয়ামী লীগ সবগুলো আসন জিতবে, অথবা গ্রেটার বরিশাল বা গ্রেটার ফরিদপুর ডিভিশনে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবে, গ্রেটার ময়মনসিংহে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবে। এগুলো কেন অনুমান করতে পারে মানুষ? ধারণার বশবর্তী হয়ে, যে ওই অঞ্চলের মানুষের মন মানসিকতা, চিন্তা, অতীতে ভোট দেওয়ার ঝুঁক অথবা প্রবণতা, বর্তমান সময়ে সবকিছু মিলিয়ে করতে পারে। কিন্তু এটা কেউ বলতে পারে না যে এতটা স্যার দিব অথবা দিব না, এটা কেউ বলতে পারে। কিন্তু শফিক ইসলাম মাসুদ এটি বলছেন, কিসের জোরে? অর্থাৎ সিট দেওয়া না দেওয়ার ক্ষমতা তাদের হাতে। এইটাও যদি আপনি বিবেচনায় নেন তাহলেও কি এটা নির্বাচন? এবং এই যে ভোট মানে কোন সিট দিব না, তারা যদি মনে করে এক পর্যায়ে যদি দেখে যে না তাদের হাতে সে কন্ট্রোল নেই, তাহলে তারাও হয়তো নির্বাচন থেকে বেঁকে বসতে পারে। আবার জামাত তো ক্ষমতায় থেকে তারা নির্বাচন করছে। বিএনপি ইলেকশন কমিশনে গিয়ে বলছে ভোটার স্থানান্তর জামাত করেছে, বিএনপি অভিযোগ করতে আরম্ভ করছে, ইলেকশনের আগে অভিযোগ করতে আরম্ভ করছে। আমি ওই জায়গাটা যাচ্ছিলাম। আবার যারা মনে করছে যে অলরেডি দাফে একটু প্রাইম মিনিস্টার হয়ে গিয়েছে, তারাও যদি তাদের মধ্যে যে বোধোদয় ঘটে যে আরে আমাদের তো ঘুম পাড়িয়ে রেখেছিল প্রধানমন্ত্রিত্ব দিয়ে দিয়ে, যে শুধু শপথ বাকি, প্রধানমন্ত্রী হওয়া নির্বাচন হওয়াটা বাকি, নির্বাচন হলেই শপথ নিচ্ছি, তাদের যদি ঘুম থেকে জেগে উঠে দেখতে পারে যে না প্ল্যান এ বি সি সব শেষ, কমপ্লিট এবং মেটিকুলাসলি, সেটাও তখন তারাও হয়তো বেঁকে বসতে পারে। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে কি, তারা বেঁকে বসুক আর না বসুক, তাহলে এই নির্বাচনটা কেন? যেখানে আলী রিয়াজ বলেই দিয়েছে যে নির্বাচন হলো তোমরা ক্ষমতা পাচ্ছ না, 6 মাস তোমাদের কাজ করতে হবে। তারপরে আরেকটা বিষয় আপনার আসি, ধরেন গণভোট। এই যে অবৈধ দখলদার মবেস্টার ডক্টর ইউনূসের যে সরকার, তারা বলে এসেছিলেন যে আমরা সংস্কার করব, সেই সংস্কারগুলোর পক্ষে জনগণ আছে কি নেই সেটা রায় নেওয়ার জন্য আমরা গণভোট করব। তাহলে গণভোট কেন করবে? সংস্কার মানুষ চায় অথবা চায় না সেটার পক্ষে বিপক্ষে মত নেওয়ার জন্য। তাহলে সেখানে যদি সরকার সরাসরি গণভোটের পক্ষে সব জায়গায় ক্যাম্পেইন করে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সমস্ত প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে গণভোটের পক্ষে তারা নামিয়ে দিয়েছে ক্যাম্পেইন করার জন্য, তাহলে কি সেটা ভোট হইতে পারে? তাহলে এই গণভোট খেলার কোনো দরকার ছিল না। এবং আখেরে যেটা না, পৃথিবীর কোনো রেকর্ড নেই, এবং সেখানে ভোট পাবে 98% অথবা তার চেয়ে বেশি। হ্যাঁ, এবং কোন কেন্দ্রে দেখা যাবে শতভাগের বেশি ভোট পেয়ে গিয়েছে, সেটাও হতে পারে। তো এখন তাহলে সেটাও দরকার ছিল না। যেভাবে বন্দুকের নলের অনেক দিনের রাজনীতির অভিজ্ঞতা, যদি ইলেকশন হলো, ইলেকশনে যারা পাস করে আসলো, তারা কি তখন আলী রিয়াজের কথা শুনবে? তখন না, তখন যদি কথা না শুনে আপনি, এবং তারা আন্দোলনে যাবে, আন্দোলনে যাবার পরও এখন তো ক্ষমতা তো কার হাতে? ক্ষমতা কার হাতে? তো যা একটা অদৃশ্য শক্তির হাতে ক্ষমতা বর্তমান, তাই না? আজকে তো তারা সাংবিধানিক ভাবে ক্ষমতা নেই, নির্বাচিত সরকার হিসাবে ক্ষমতা নেই, কোন ইকুয়েশনে তারা ক্ষমতা নেই। তা আছে কি করে? একটা শক্তির জোরে। তো সেই শক্তি যদি নির্বাচিত পার্লামেন্ট মেম্বারদের ক্ষমতা হ্যান্ড ওভার না করে, তাহলে সেই নির্বাচিত পার্লামেন্ট মেম্বাররা হয়তো রাজপথে নেমে আসবে। তার মানে দেশে একটা আবার অরাজকতা তৈরি হবে, দেশটা এমনিতে জাহান্নাম হওয়াটা বাকি নেই। বাংলাদেশে বর্তমানে মুষ্টিমেয় কিছু জামাতি বট ছাড়া
এবং কিছু অর্বাচীন বিএনপি নেতৃবৃন্দ ছাড়া। যে অর্বাচীন নেতৃবৃন্দ গুলো বলে যে 17 বছর পরে দেশে আসলাম, কোনো উন্নয়ন হয়নি, যা দেখে গেছিলাম তার চেয়ে খারাপ হয়ে গেছে। মানে একজন নেতৃত্ব কোন লেভেলে অর্বাচীন হলে কথা বলতে পারে যে দেশটা যে জায়গায় রাজনীতি না করার আপনার আন্ডারটেকেন দিয়ে দেশ ছেড়েছিলেন, তখন এ দেশের মাথাপিছু ইনকাম ছিল $570। এটা তো শেখ হাসিনার করা স্ট্যাটিস্টিক্স নয়, এটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্যাটিস্টিক্স। আজকে সেটি $2800। যখন $92 বিলিয়ন জিডিপির আয়তন ছিল, সেটি আজকে $460 বিলিয়ন। যখন 43% দারিদ্র্যের হার ছিল, সেটি আজকে 18-র নিচে। হ্যাঁ, আপনি যখন মানে কোন রকমের ট্রেনের ট্রেনে 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো, সেটি এখন 26,000 মেগাওয়াটে। তো এখন এত কিছু, আমি অবকাঠামোগত উন্নয়নের কথাগুলো বাদ দিলাম, অবকাঠামোগত উন্নয়ন টোটালি বাদ দিয়ে দিলাম। এরপরও যদি কেউ বলে যে দেশ যে অন্ধকারে দেখেছিলাম এখন তার বেশি অন্ধকারে, তাহলে এই নেতৃত্বকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানুষ কিভাবে মূল্যায়ন করছে? হ্যাঁ, তো এখন সে জায়গায় সেজন্য বলছি যে তাহলে দেশের অবস্থা এমনিতে ভয়ঙ্কর অবস্থা। আপনি অর্থনীতি শেষ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শেষ, হ্যাঁ, এবং আমাদের ইয়াং জেনারেশনের মুখে যে কালচারালি যে শালীন সভ্য একটা বুলি আমরা আগে শুনতাম, সেটাও শেষ। কোথাও কোনো ইয়ে নেই। আবার তারা তাদের এক সময় সহোদর, তারা যখন চরমভাবে অশালীন অশ্রাব্য স্লোগান প্রতিদিন দিয়ে তাকে মানে সম্ভাষণ জানাচ্ছেন, তখন তারা বলছে যে আমরা মানে আইন নিজের হাতে তুলে নিতে চাই না। তারপর কিন্তু তারা যখন একজন আওয়ামী লীগের নেতা কর্মী পান, তখন আইন হাতে তুলে নেওয়ার কথা তাদের চিন্তা থাকে না, তখন তারাকে পারলে মারতে মারতে মেরে ফেলেন। তখন কিন্তু ওইটা যে আইন হাতে তুলে নেওয়া হয় সেটা বোঝে না। এটা কি আসলে আমি বুঝতেছি না, এটা কি মানে কোন ধরনের রাজনীতি অথবা এটা কোন ধরনের খেলা, এটা আমি বুঝি না। কিন্তু সাধারণ মানুষ এটা বুঝে বলেই কিন্তু আজকে বাংলাদেশে আপনি যেটা বলছেন, আজকে সর্বগ্রাসী একটা অতল সংকটের দিকে দেশ ধাবিত হচ্ছে। এবং সবকিছু শেষে কিন্তু তারা একটু ভয় দেখায় সবাই, যে এগুলো করলে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আইলো। এটা ভয়টা পাচ্ছে এই কারণে তারা মুখে যত কথায় বলুক, তারাও তো রাজনীতি করে এবং তাদের দলের সিনিয়র জুনিয়র সব নেতাদের তো 50-60 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতার আলোকে তারা তো মাঠের অবস্থাটা বুঝতে পারছে যে আওয়ামী লীগকে গায়ের জোরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া যায়, এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরে মানে নির্বাচন কমিশনকে দিয়ে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করা যায়, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে তো বাতিল করা যাচ্ছে না। মানুষের অন্তর থেকে তো আওয়ামী লীগের নিবন্ধনকে বাতিল করা যাচ্ছে না, বরঞ্চ আওয়ামী লীগকে মাফ করে মেরে ফেলা যাচ্ছে। আওয়ামী লীগ নেতাদেরকে কারাগারে বিনা চিকিৎসায় ধুকু থেকে মেরে ফেলা যাচ্ছে। আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া যাচ্ছে, তাদের মাকে হত্যা করা যাচ্ছে আগুনে পুড়িয়ে, কিন্তু তাদের হৃদয় থেকে, বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছা যাচ্ছে না বলে তাদের ভয় যে আওয়ামী লীগ আসবে। এবং এই ভয় দেখিয়ে তারা যে মানুষগুলো আপনার জুলাই আগস্টে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদেরকেও ভয়ের মধ্যে রাখতে চায়। দেখো, আওয়ামী লীগ ফিরলে তোমাদের কারো রেহাই নেই। আমি এই প্রসঙ্গে আবারও একটি কথা পুনর্ব্যক্ত করতে চাই। সাধারণ মানুষ যারা সরকার পরিবর্তনের জন্য জুলাই আগস্ট আন্দোলন করেছিল, যারা মেটিকুলাস ডিজাইনের পার্ট ছিল না, যারা হত্যাযজ্ঞে ছিল না, যারা ধ্বংসযজ্ঞে ছিল না, যারা মেট্রো রেলে আগুন লাগানো অথবা টেলিভিশন ভবন আগুন লাগানোর খেলায় ছিল না, তারা যদি
তাদের প্রতি আওয়ামী লীগের কোনো ক্ষোভ নেই, এবং আওয়ামী লীগ আল্লাহর রহমতে কোনোদিন ফিরলেও তাদের কাউকে আওয়ামী লীগ বিচারের আওতায় আনবে না। কারণ আওয়ামী লীগ মনে করে দেশের যে কোনো নাগরিক কোনো কারণ ছাড়াও সরকারের পরিবর্তন চাইতেই পারে, রাজপথে নামতে পারে। আপনি সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য নিশ্চয় শুনেছেন। তিনি বলেছেন যে আমি যদি সভা সমাবেশের অধিকার না দিতাম, আমি যদি চাইতাম গণতান্ত্রিক পরিবেশ না থাকুক, তাহলে তো তারা যখনই আন্দোলন এসছে তখনই তো আমি পুলিশ দিয়ে তাদেরকে দমন করতে পারতাম, কিন্তু আমি তো সেটা করিনি। কারণ আমি মনে করি তাদের আন্দোলন করার অধিকার আছে। আমরাও আন্দোলন করেছি অতীতে, আমরা আন্দোলন করেছি জিয়া রহমানের বিরুদ্ধে, আমরা ইয়াহিয়া খানের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা বেগম জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। আন্দোলন করলেই তাদেরকে এই মবেস্টার ইউনূসের মতো গরম পানি দিয়ে অথবা সাজোয়া জান দিয়ে তাদেরকে তাড়িয়ে দিতে হবে, এটা তো গণতান্ত্রিক করিনি। সুতরাং এই জায়গা থেকে আমরা তাদেরকে এনশিওর করতে চাই যে সরকার পরিবর্তন আন্দোলন করলেই কাউকে আওয়ামী লীগ কারোর বিরুদ্ধে যাবে না, কিন্তু আজকে তারা সেই জুজুর ভয় সাধারণ মানুষকে দেখাচ্ছে। রবিউল আলমদের কি করবেন? সরি, রবিউল আলমদের? রবিউল আলম হচ্ছে ঢাকার একজন জজ। আজকে তিনি আরেকটা রায় দিয়েছেন, এবং রায়ের পরে এই আজকের পত্রিকায় একটা যোগফল দিয়ে বলেছে শুধুমাত্র প্লটকে কেন্দ্র করে উনি শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 26 বছরের জেল দিয়েছে। এগুলো, এই রায়গুলো রবিউল আলমের যদি তার কোনো সন্তান সন্ততি থাকে, আমি তাকে অনুরোধ জানাবো উনি বাড়িতে গিয়ে তার সন্তান সন্ততিকে জিজ্ঞেস করার জন্য যে মা আজকে রায়টা কেমন হয়েছে, বা বাবা আমি যে রায় দিলাম এটা কেমন হলো। আমি নিশ্চিত তারাও তাকে বলবে যে বাবা তুমি ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ায় গেছো, বাবা তুমি মানুষের ঘৃণার জায়গায় দাঁড়ায় গেছো, বাবা হ্যাঁ তুমি একটা খারাপ এক্সাম্পল তৈরি করেছো বাবা। তারা তার আত্মীয় স্বজন পরিজনের কাছেও তার ঘৃণার জায়গায় পৌঁছে গিয়েছে। সে কোন আইনের বলে, কোন আইন এটা বলে? কারণ বাংলাদেশের সংবিধানই তো প্রধানমন্ত্রীকে ক্ষমতা দিয়েছে যে দেশের জন্য অবদান রাখলে তাদেরকে প্লট দেওয়া যায়, এবং এই অবদানের কারণে তো এরশাদ বেগম জিয়াকে ক্যান্টনমেন্টে 2.5 একরের জমি দিয়েছিল। পরবর্তীতে যদিও বা কোর্টের রায় সেটা তাকে ছাড়তে হয়েছে, কারণ একই সাথে তিনি গোলশান 30 কাঠার একটি প্লট পেয়েছিলেন। কেন পেয়েছিলেন? তার হাজবেন্ড এদেশের মুক্তিযুদ্ধে অনেক অবদান রেখেছেন, এদেশের রাষ্ট্রপতি ছিলেন, সেই কারণেই তাকে দেওয়া হয়েছিল। তাহলে এদেশে মুক্তিযুদ্ধ অবদান রেখেছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সেটা যদিও বা বন্দুকের নলের মুখে, সে কারণে তাকে 2টি প্লট দেওয়া হয়েছিল, এবং সেই কারণে প্লট দেওয়ার কারণে কিন্তু এরশাদ বা কারো কোনো সাজা হয়। তাহলে বঙ্গবন্ধু জাতির পিতার কন্যা, তার রক্তের কেউ যদি প্লট পায়, সেখানে আপনি তাকে 30 বছরের সাজা দিবেন, মানে এটা একজন মানুষ নিজের বিবেককে কিভাবে বন্ধক দিলে এই রায় দিতে পারে, সেই বিচারের ভার আমি জনগণের হাতে ছেড়ে দিলাম। এই প্লটগুলোর অবস্থা দেখেন, ধরেন বঙ্গবন্ধুর কারণে আমাদের সবার জীবনে একটা গতি হয়েছে। আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা সারা পৃথিবীতে আছি, বাংলা সারা পৃথিবীতে আছি। শেখ হাসিনার কারণে বাংলাদেশের অনেক ঠিকানাবিহীন মানুষ বাড়ি পেয়েছে। আজকে শেখ হাসিনা হচ্ছে 9 লক্ষ ভূমিহীন মানুষ বাড়ি পেয়েছে। আজকে শেখ হাসিনার কিছুই নেই কোনো জায়গায়। স্বামীর বাড়িটাও শেষ, 25 নম্বরে শেষ, আর একের পরে রায় দিচ্ছে। আমি সেটাই বললাম যে এই রবিউল সাহেব যদি চিন্তা করতেন যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আমি বিসিএস জুডিশিয়ারিতে টিকতাম কিনা, অথবা বিসিএস জুডিশিয়ারি হইতো কিনা, না হলে আমার চাকরি কোথায় যেত, আমি মনে করি এসব বিবেকহীন নরকের কীট গুলো এদের নিয়ে আলোচনা না করা ভালো। ইতিহাস তাদের জায়গা তাদের জন্য ঠিক করে রেখেছে, এবং সেই জায়গায় তারা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমিনুল ইসলামের দলে আমরা ইলেকশনের দিকে যাই। আওয়ামী লীগ তো ইলেকশনটা বর্জন করেছে, আর কি করতে পারে আওয়ামী লীগ? না, আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে। এবং আপনি অস্ট্রেলিয়া থাকেন, আপনি দেখেছেন ইতিমধ্যেই আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার কারণে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো, গণতান্ত্রিক সংগঠনগুলো, ইভেন কানাডার
পার্লামেন্টেও এটা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে এবং তার পক্ষে বিশ্ব জনমত গঠিত হচ্ছে এবং ভয়েস গুলো রেজ হচ্ছে। তো এটি তো আওয়ামী লীগের প্রতি তাদের চরম ভয়ের কারণে। এবং কিন্তু ইতিহাস যেটা আমাদের শিক্ষা দেয় সেটা হচ্ছে খুবই মর্মান্তিক। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে বেশ কয়েকটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে কিন্তু কোন সরকার তার 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি। এটা এমন নয় যে নির্বাচন মেয়াদ পূরণ করতে পারেনি, সেটা এই কারণে নয় যে আওয়ামী লীগ জামাত শিবিরের মতো 2013-14 সালে যেরকম নির্বাচনের ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল, 162 জন মানুষকে হত্যা করে একটা ভয়ঙ্কর অরাজকতা অগ্নি সন্ত্রাস করেছিল, সেই কারণে নয়, বরং সেই নির্বাচন তারা মেয়াদ পূর্ণ এই জন্য করতে পারেনি যে মানুষ তাদের সেই নির্বাচনকে গ্রহণ না করে রাস্তায় নেমে এসেছিল। এবং আমি এটাও নিশ্চিত করে বলতে পারি দিবস উদযাপন করবে এই পুরা মাসটা, যেহেতু জামাত সব মহিলাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ্যাখানা মনে করে, তারা বেশ্যা উৎসবই পালন করবে। ভাষা আন্দোলনের বই মেলা হচ্ছেন, দেখা কারা প্রতি বই মেলা। আজকে দেখক সুশীলরা, দেখক লালবদররা, সাহিত্য সংস্কৃতি কর্মীরা, সংস্কৃতি উপদেষ্টা আমাদের হারে ফারুকি, এই ফারুক যে তার বউকে ভাড়া দিয়ে সারা সব সরকারের কাছে ভাড়া দেয়, আসলে আমি সেই শব্দটা ইউজ করতে চাই, তাকে বলা উচিত বেশ্যা। আরো অনেক বেশ্যা আছে। সুতরাং এই যে আমি আর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমার বিনীত শ্রদ্ধা জানাচ্ছি। বঙ্গবন্ধুর প্রসঙ্গ যখন, বঙ্গবন্ধু পরিবারের প্রসঙ্গ যখন আসলো, ভাষা আন্দোলনের বঙ্গবন্ধুর কি ভূমিকা ছিল তা নিয়েও বিতর্ক করেছে বদ উমর। আমি বদ উমর বলি, ব্যক্তিগত জেলাসিটাই করতো এরা এগুলা। এগুলা বলে কত লাভ নেই, জাতি জানে ইতিহাসটা। এই যে জেলের বিষয়টা বলতেছেন, বঙ্গবন্ধু পরিবারকে সদস্যদেরকে জেলের ভয় দেখায়, এই জাতির কি ইতিহাস, এই বাড়ির পরিবারের ইতিহাস নেই, তাদের পিতার জেল জীবনের ইতিহাস নেই? আসেন তো 54-তে, শেখ হাসিনা খুব ছোট, প্রথমে শেখ হাসিনা অনেক ছোট, কামালার বাপকেও সেইভাবে চিনতে পারতেছেন না। ভাষা আন্দোলনের আগে ভাষাকে কেন্দ্র করে কিন্তু এই যে আপনার 48-এ ভাষা আন্দোলন হলো, তার বঙ্গবন্ধু জেলে গিয়েছিলেন, শেখ হাসিনার সেই সময় জন্ম হয়, শেখ হাসিনার জন্ম অলরেডি হয়ে গিয়েছে। শেখ হাসিনার জন্ম ভাষা আন্দোলনের, ভাষাকে কেন্দ্র করে 48-এ ভাষা আন্দোলন হয়েছে প্রথম, 11ই মার্চ বঙ্গবন্ধু নেতৃত্ব হয়েছে। তারপরে আপনি আসেন, এই যে 54-তে মন্ত্রী হয়ে গেলেন, এমপি 2 সপ্তাহ যায় নাই, টঙ্গিপাড়া থেকে আসছেন, বঙ্গবন্ধু নিয়ে আসছেন, হঠাৎ দেখা গেল পুলিশ এসে বঙ্গবন্ধু ধরে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা ঘুম থেকে উঠে চোখ কষলাইতে দেখলেন, মাকে যে জিজ্ঞাসা করলেন, মা বসে আছে চৌকির উপরে, কোথায় যাবেন? ঢাকায় একমাত্র মমিনুল ছাড়া আর কেউ নেই বঙ্গবন্ধু পরিবারের, ওনার ফুফাতো ভাই, যেখানে শেখ রেহানা এসে আশ্রয় নিয়েছিলেন 75-এর পরে লন্ডনে, বিয়ে হয়েছে ওনার বাসায়। শেখ হাসিনা মাকে জিজ্ঞেস করেন, বাবা কোথায়? মা বলতেছেন পুলিশ ধরে নিয়ে গেছে। স্বাভাবিক এইগুলা। সেই পরিবারকে আজকে হেয় করার জন্য, প্রতিপন্ন করার জন্য যার পর্ণয় চেষ্টা করতেছে ইউনুস গংরা, এই জামাতিরা, এই তারেকিয়া, জামাতের ঘেটুপুত্র আমি বলবো, তারেক হচ্ছে জামাতের ঘেটুপুত্র, আমাদের ঘেটুপুত্র, ঘেটুপুত্র, ইউনুসের ঘেটুপুত্র, তাকে তারা আজকে উল্লাস প্রকাশ করতেছে। আপনি ভুলে গেলেন কেন? ওই যে আপনার 2001-এ উনারা বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা হস্তান্তর করে ফিরতে পারে নাই, গণভবন থেকে ওনাদেরকে চলে যেতে হয়েছিল। ওনাদের কোনো বাড়ি ছিল না, 35 নম্বরটা ওনারা রাষ্ট্রীয় মালিকানা দিয়ে দিয়েছেন। শেখ রেহান নামে ধানমন্ডিতে কিছু প্লট নেওয়া ছিল, সেটাও বিএনপি সরকার নিয়ে গিয়েছিল এবং শেখ হাসিনা পরে ত্যাগ করে। টঙ্গিপাড়া বাড়ি ছাড়া আর সুদা সদন ছাড়া, শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি ছাড়া, স্বামীর সম্পত্তি ছাড়া, স্বামীর সম্পত্তি ছাড়া, টঙ্গিপাড়া পৈতৃক সম্পত্তি আর সুদা সদন স্বামীর সম্পত্তি ছাড়া আর কিছুই নেই। আজকে তাদের নামে প্লটের মামলা হয়, তাদের নামে ভাতের বিল দেয় নেই, মানে হাস্যকর যা করতেছে এই সরকার।
যারাই করতেছে এই রাজনৈতিক দলগুলো যারা স্টেক সঙ্গে হাস্যকর পরিস্থিতি, এবং মানুষ কিন্তু হাসে। আসলে আমাদের মতো শিক্ষিতরা হাসে না, আমরা মজা পাই, মানুষ হাসে, সাধারণ মানুষ হাসে, মানুষ বিশ্বাস করতে পারে না। বঙ্গবন্ধুর কন্যা, সবকিছু বাদ দিল, বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধুকে আমি এক জামাতের কুলাঙ্গারকে বলতে শুনলাম যে স্বাধীনতার আগে বঙ্গবন্ধু মহান ছিলেন। কালকে ভিডিও দেখলাম, স্বাধীনতার পরে ওই লোকটি আবার সবচেয়ে শেখ হাসিনার যে খারাপ হয়ে গেল। এই দেশে মানুষকে এই নেগেটিভ বিশ্বাস করে, মানুষ বিশ্বাস করে না। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো কিছু চাইতে পারবে। সুতরাং বাড়িবে আমি নিয়ে কোনো চিন্তিত না, দিন আসবে, এই দিন আছে। তবে আমি প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না। আমি মনে করি প্রতিশোধ কারো বিরুদ্ধে নেওয়া ঠিক না, তবে বিচারও জারি, যেই হোক তার যদি অপরাধ করলে তার বিচার হবে, প্রতিশোধের উদ্দেশ্য নয়, অপরাধ করলে। আমি মনে করি এটা একটা প্রতিশোধ নেওয়া হচ্ছে শেখ হাসিনা বা ওনার পরিবার। আর একটা মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে দেশটি জন্ম দিয়েছেন শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু, সেই পরিবারের এই রাজনীতি থেকে সবই হচ্ছে কিভাবে রাজনীতি থেকে, নির্বাচন থেকে তাদেরকে দূরে রাখা যায়। মামলা করতেই থাকো, এই মামলাগুলো যে টিকে না, কোনো সময় টিকবে না। যে কোনো সরকার আসলে সেগুলো যখন আপিল হবে, রাজনৈতিক সরকার এগুলোর বিরুদ্ধে আপিল হবে, কিন্তু আপিল হইলে একটাও টিকবে না, কোনো বেসিক নেই এই সরকারের কোনো। আপনার কাছে আবার আসবো অনুভাই, আপনার এই যে মামলাগুলা আর কত মামলা দেবে শেখ হাসিনার বিরুদ্ধে? 500 কতটা মামলা হয়েছে ভাই। আপনার ইয়েটা মিউট করা ভাই, আপনার মাইকটা মিউট করে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ভাষা মাসে আপনার দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে, এবং আজকের আমার শ্রদ্ধেয় বড় ভাই সুজাত ভাই এবং আপনার কে আমি শুভেচ্ছা জানিয়ে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথা বলছি। অবশ্য 5 আগস্টের পর থেকে আমাদের মনটা দুঃখ ভারাক্রান্ত। তা আজকে আপনি যে বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন, সেই বিষয়টি নিয়ে আমার হাসি পায়। আপনি যেমন ডিটেল পড়েছেন, আমি শুধু রায়টা হেডিং দেখেছি, বিস্তারিত পড়ার কোনো প্রয়োজনীয়তা উপলব্ধি করিনি। যেখানে চোরের রানী খালেদা জিয়ার গুলশানে কত একর উপর বাড়ি আছে, তার একর বাড়ি আছে, সেখানে জননেত্রী শেখ হাসিনার ঢাকায় নিজস্ব কোনো বাড়ি নাই। যেটা পৈতৃক সম্পত্তি যেটা ছিল 32 নম্বর, সেটাও জনগণের কাছে জনগণকে মালিক করে বঙ্গবন্ধু ট্রাস্ট করে দিয়েছিলেন। তো সেই মহিলার বিরুদ্ধে কোথায়, যে এলাকায় জনবসতি হবে আজ থেকে এখনো 30 বছর পরে, সে এলাকায় বাড়ি কিনেছেন। গুলশান ধানমন্ডিতে তো বনানীতে তো প্লট নাই, এবং সেই প্লট কেনার টাকা ওনাদের নাই। তো এই সমস্ত মানে কি হাস্যকর না, মানে চরম ছেলে খেলা জিনিস নিয়ে ওরা ওদের নিজেদেরকে হালকা করছে। তাই এইসব বিষয়ে আমি আজকে টপিকটা আলাপ করেছেন, কিন্তু এই সমস্ত জিনিস আলাপ আলোচনা করার থেকে না করাই শ্রেয়। এবং এটা হচ্ছে আমাদের দৃষ্টি, আমাদের মেধা, আমাদের সময় অন্যদিকে ধাবিত রাখা। এই যে বর্তমান আমাদের বাংলাদেশকে যে রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে কিভাবে যে পঙ্গু করে দিচ্ছে। আমি একটা লোকের ঘটনা বলি। একজন পরিচিত সৎ লোক, প্রফেশনাল লোক, দেশে বিদেশে অনেকদিন চাকরি করেছেন, ভালো পদে। উনি অন্যান্যদের মতো বিদেশে চাকরি, আমি যখন চাকরি করেছি দেখেছি বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়াররা কিংবা যারা বেশি বেতনে চাকরি করে, সেই 1982 সাল থেকে তারা দেশে টাকা পাঠান না, তারা বিদেশে টাকা। আর এখন তো সবাই, এখন যারা আছে তো সবাই তো দেশ থেকে টাকা নিয়ে আসে আর বিদেশে চাকরি করেন। সেই ভদ্রলোক ওনার জীবনের বেশিরভাগ টাকা পয়সা দেশে রেমিট করেছেন, এবং শুধু রেমিটই করেননি, উনি অনুৎপাদনশীল খাতে ব্যবহার না করে, মানে ফ্ল্যাট না কিনে, জমি না কিনে, ওই টাকাগুলি বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কাজের জন্য যে ফান্ড লাগে, সেই ফান্ডে
বাংলাদেশ সরকারের একটা ইনভেস্টমেন্ট স্কিমে, আইসিবি বলে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ, সেখানে জমা রাখতেন। উনি একজন ধার্মিক মানুষ, সুদের সঙ্গে জড়িত হতে চান না। আমরা যারা প্রবাসী যারা আছি, বেশিরভাগ আমরা ডাকঘর, সঞ্চয় ব্যাংক, প্রবাসী এই সমস্ত বিনিয়োগ, যেখানে সুদ হিসেবে ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, 12%, 14% করে পাওয়া যায়। উনি ওইটাতে না গিয়ে যেটা মোটামুটি সুদবিহীন, মানে ওইটাতে আপনাকে কখনই বলে দিবে না এই বছর। আচ্ছা আনু ভাই, আমি সুদবিহীন বুঝি না। এই যে বলে সুদবিহীন আপনার মর্গেজ দেয়, ইসলামী মর্গেজ, এটা না, এটা এই ব্যাপারটা, আমি বিশ্ব ব্যাংক থেকে টাকা নেই, আমি সারা পৃথিবীতে, আমি বাজার অর্থনীতিতে আছি। আপনি আছেন, এটা অবশ্যই আমরা পুরা সব জায়গা থেকে সুদে আমরা টাকা নেই। আমরা সুদী অর্থনীতির সাথে জড়িত আছি। তো ব্যক্তিগতভাবে যেমন আমাদের সমাজে, আমাদের আশেপাশে মানুষ মদ খায়, মানুষ ক্লাবে যায়, আমি নিজেকে দূরে রাখছি। আপনি লন্ডনে আছেন, বাড়ি বা অস্ট্রেলিয়া আছেন, মেলবোর্নে আছেন, সিডনিতে আছেন, এখানে অনেক বাঙালিরা